সবাইকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় জয়েন করার জন্য। আমাদের শিওর কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রান্তিক পর্যায়ে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা কিভাবে দেওয়া যায়, কারণ আমরা জানি যে নন কমিউনিকেবল ডিজিজের একটা বিরাট প্রবলেম হচ্ছে যে আমরা একদিকে চ্যালেঞ্জটা হচ্ছে আমরা চাই যে হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, স্ট্রোক, সিওপিডি এগুলো যথাযথভাবে আমরা গুরুত্ব দিই যাতে লং টার্ম আমাদের মরবিডিটি, মর্টালিটি না হয়। কিন্তু এই গ্রুপের ভিতরে যদি কমপ্লিকেশন হয় বা রোগী জটিল পর্যায়ে যায় অথবা অ্যাকিউট প্রেজেন্টেশন হয়, তাহলে প্রত্যন্ত অঞ্চলে আমাদের ডাক্তারদের জন্য এটা অসুবিধা এই কারণে যে অনেকটা দিশেহারা লাগে যে কি করব, কিভাবে করব, এবং কেমন করে যে রোগীটা আমার কাছে আসে তাকে কিভাবে একটা সিস্টেম অফ কেয়ারের ভিতরে অন্তর্ভুক্ত করব। সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই প্রয়াস যাতে করে আমরা অ্যাপের মাধ্যমে, আজকের এই পৃথিবী ছোট হয়ে আসছে, আজকে আমরা অ্যাপের মাধ্যমে একজন একজনের সাথে যুক্ত হতে পারি, বিশেষ করে বিশেষজ্ঞদের সাথে যুক্ত হয়ে লোকালি যে ডেটা আমাদের আছে, যেমন ইসিজি, পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড অথবা ল্যাব ওয়ার্ক, চেস্ট এক্সরে, এগুলো সংযুক্ত করে কিভাবে আমরা ইমিডিয়েট চিকিৎসা দিতে পারি এবং সাবসিকুয়েন্টলি কিভাবে রোগীর চিকিৎসা আমরা একটা সিস্টেমের ভিতরে এনে আমরা এটাকে স্ট্যান্ডার্ড অফ কেয়ার দিতে পারি, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা এই ধরনের এডুকেশনাল প্রোগ্রাম করছি। আমাদের যারা প্রত্যন্ত অঞ্চলে ঢাকার বাইরে কাজ করেন তাদের সাথে আমরা ইন্টারাক্ট করতে চাই এবং আমরা আমাদের বিশেষজ্ঞদেরকে আপনাদের সামনে এনে আমরা দেখাতে চাই যে এই ধরনের একটা নেটওয়ার্কিং এর মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম আমরা করতে পারি। তো এই লক্ষ্যে আমাদের আজকের আলোচনা হচ্ছে স্ট্রোক, মানে ব্রেন অ্যাটাক অথবা হার্ট অ্যাটাক, এটা প্রত্যন্ত অঞ্চলে হলে আমরা কি করতে পারি এবং কেমন করে আমরা সাহায্য করতে পারি। আমি আজকে আমাদের লাকি যে আমরা আমাদের আউটস্ট্যান্ডিং ফ্যাকাল্টি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন রফিক ভাই, ইলেকট্রোফিজিওলজির ফাদার ফিগার বাংলাদেশে। উনি বহুদিন ধরে ইলেকট্রোফিজিওলজিতে আছেন, বাংলাদেশে ইলেকট্রোফিজিওলজি প্রোগ্রামটা সেট আপ করতে উনি অনেক অবদান রেখেছেন। আমাদের সাথে আছে যে ডক্টর শফিক, নিউরোসার্জন, ও ঢাকা মেডিকেল কলেজের আমাদের ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করছে, এখন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নিউরোসার্জারির ফ্যাকাল্টি। আর আছে আমি আমার ঢাকা সাথে। মেডিকেলে আছি, আমি হ্যাঁ, ঢাকা মেডিকেলে নিউরোসার্জারি হেড। তুমি ঢাকা মেডিকেলের গেছো, সরি। তুমি ঢাকা মেডিকেলের হেড, সরি। বিভাগীয় প্রধান। হ্যাঁ, বিভাগীয় প্রধান। আর আজম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজে প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজে আছে। এবং আমরা এই কয়েকজন এখন উপস্থিত, আমাদের সাথে থাকার কথা ছিল মমিনুজ্জামান ভাই, আমাকে আকাশ বা ইয়ে তমাল, তোমরা একটু রিমাইন্ডার দাও তো মমিনুজ্জামান ভাই আসবে কিনা। আর রমেশ ডেগুবাটিকে আমি বলছি ওয়েস্ট ভার্জিনিয়া থেকে। আমি জানি না রমেশ জয়েন করছে কিনা এখনো। তো আমরা শুরু করি। তো আমরা একটা কেস বেসড ডিসকাশন, তো দেখি যে hello, are you joining? Okay, all right, thanks. So Ramesh is going to join. He's in the middle of a case. আমি একটু সবাইকে ইয়ে করো, ওই যে খেয়াল রাখো যাতে করে ইয়েটা করা যায়, ওই যে যারা জয়েন করছে তারা যেন আসতে পারে। তো আমি আমাদের
পার্টিসিপেন্ট যারা, তাদেরকে রিকোয়েস্ট করবো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা এই সাইন দিতে পারেন, হাত উঁচু করতে পারেন, অথবা আমাদেরকে জানাতে পারেন যে আপনাদের কোশ্চেন আছে। তো আমি একটু একটা কেস দিয়ে শুরু করি। এটা এই 50 বছরের একজন মেল, তার প্যালপিটেশন ডিজিনেস ছিল। এই ইকেজি যখন করা হলো তখন দেখা গেল যে এসটি এলিভেশন। তো আজম, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছিস? আচ্ছা, যদি তোমার কোনো কোশ্চেন থাকে তুমি আমাকে বলো, তুমি ইন্টারাপ্ট করো আমাকে। তো এই রোগীর ইনিশিয়াল ইকেজি দেওয়ার পরে আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা কি করব। দুইটা জিনিস আমাদের আছে, একটা হলো দেখছি যে রোগীর এসটি সেগমেন্ট এলিভেশন আছে প্রিকর্ডিয়াল লিডে এবং রিদম। রফিক ভাই, আপনি এগ্রি করবেন যে এটা এফিপ, তাই না? রফিক ভাই শুনতে পাচ্ছে কিনা? আমরা যেটা করছিলাম এই রোগীর, আমরা এটা রিকগনাইজ করার পরে আপনি যদি টাইম লাইন দেখেন, এখন আমার কথা আমাদের ওইটা আপনাকে যে বলতেছে, এখন মনে করেন আপনার মেয়েটা বড় হচ্ছে, আমরা চোখের সামনে দেখতেছি, বা ওনার ছেলেটা বড় হচ্ছে। একটু মিউটে রাখেন, যে কথা বলছেন একটু মিউটে রাখেন। তো এইটা আমরা আমাদের এই কানেক্টিভিটির জন্য কি সুবিধা এটা আপনাদেরকে দেখাচ্ছি। যে আমরা সকাল 6:45 যদি এই রোগীর রিকগনাইজ করছি, কিন্তু বাই 8 o'clock এই রোগী খুলনায় অ্যাডমিশন হওয়ার পরে তার অ্যানজিওগ্রাম এবং ইন্টারভেনশন তার হয়ে গেল। তো এই অ্যাপের কানেক্টিভিটির সুবিধাটা হচ্ছে এই যে আমরা ডেটা নিয়ে রোগীর সম্বন্ধে আমরা আলোচনা করতে পারি এবং আমাদের এক্সপার্টরা লোকাল ডাক্তারকে সহায়তা করে রোগী কোথায় যাবেন এবং তার একটা আমরা নির্দেশনা দিতে পারি। তো এরকম ভাবে চেস্ট এক্সরে আমাদের কাছে আপনারা লোকাল ডাক্তার যারা আছেন তারা আপলোড করতে পারেন। ইসিজি আপলোড করে আমি 10,000 মাইল দূরে লাস ভেগাসে অথবা যে কেউ ইংল্যান্ডে আছে বা অস্ট্রেলিয়ায়, তারা কিন্তু আমরা এই ইসিজিটা দেখতে পারি এবং তখন আমরা অ্যাপে দিতে পারি। আরেকজন রোগী, এটা ইন্টারেস্টিং, এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, 66-year-old, তার আগে স্টেন করা ছিল, হাইপারটেনশন, হাইপারলিপিডিমিয়া। তার ইসিজি দেখেই আমরা বুঝছি যে তার স্টেন যেখানে ছিল সেখানে প্রবলেম হইতে পারে এবং তার রিকগনাইজ করার পরে তাকে কিন্তু থ্রম্বোলিটিক্স দিয়ে তাকে পাঠাই দেওয়া হয়। এবং আমি এখানে কমেন্ট করতে বলবো প্রথমে রফিক ভাইকে, যে রফিক ভাই, এই প্রথম ইকেজিতে আমরা এফিপ পেলাম, এসটি সেগমেন্ট এলিভেশন, কিন্তু ইনিশিয়ালি এরকম দেখলে আমাদের লোকালি কি করা উচিত প্রথমে। তারপরে আমি জিজ্ঞাসা করব আজমকে পরের রোগীর ক্ষেত্রে যে আমরা তো লিটিক্স দিয়ে তাকে পাঠালাম এবং কিভাবে এই ফার্মাকো ইনভেসিভ স্ট্র্যাটেজিটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। Sure, Rafiq thank you, bhai. Hafiz. First ECG was AFib, so the rate was reasonably under control, but main problem was the ST elevation, and that has to be addressed. And that is the domain of your specialty and or Ajam Jaraj. তো এটা রফিক ভাই, মানে আমরা যদি ব্লাড প্রেশারটা কন্ট্রোল করি, ফার্স্ট হলো পেইনটা কন্ট্রোল করা, তারপরে হলো আমরা ওখানে অ্যাসপ্রিন দিলাম। আজম, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কি বাংলাদেশে? আমরা কি অ্যান্টিপ্লেটলেট, ক্লোপিডোগ্রেল অথবা টিকাগ্রিলর অথবা প্রাসুগ্রেল দিয়ে, হেপারিন দিয়ে আমরা কি ফার্মাকো ইনভেসিভ স্ট্র্যাটেজিতে লিটিক্স দিয়ে চলে যাব, নাকি বাগেরহাটের রোগীটা যেহেতু 90 মিনিটসের ভিতরে ছিল, আমরা কিন্তু তা দিই নাই, না দিয়ে আমরা লিটিক্স না দিয়ে আমরা সরাসরি ক্যাথল্যাবে গেছি? তোমার কমেন্ট কি? হ্যাঁ, না হাবিজ ভাই, আমি আসলে প্রথমে একটু মিস করছিলাম ওই যে আমার সেট আপ করার সময় ল্যাপটপে। হ্যাঁ। আমাকে একটু ব্রিফটা একটু দিবেন, তাহলে আমি একটু আবার। তাহলে তোমাকে একটা সামারি করি। রোগীর এসটি এলিভেশন ছিল অ্যান্টেরিয়র ওয়াল, কিন্তু বাগেরহাট থেকে খুলনার দূরত্ব কম, তারা 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে খুলনায় যেতে পারছে। আমরা ডুয়াল অ্যান্টিপ্লেটলেট আর হেপারিন দিয়ে পাঠালাম এবং রোগীর
ক্যাথ হয়ে গেল, ইন্টারভেনশন হয়ে গেল। আর একটা সেকেন্ড রোগী যে দূরে ছিল, তার আগের স্টেন্ট করা ছিল, তার লিটিক্স দিয়ে তারপরে আনার পরে পরে ওইটা আমাদের ঢাকার একটা ক্যাথ ল্যাবে আমরা স্টেন্টটা ওপেন করছি। তো ফার্মাকো ইনভেসিভ ভার্সাস প্রাইমারি পিসিআই, এটা নিয়ে তোমার কমেন্ট কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো ওয়ান্ডারফুল ইস্যু। আসলে আমরা এই জিনিসগুলো, আমাদের রিকমেন্ডেশনটা অলমোস্ট সিমিলার টু মানে ইউএস এন্ড ইউরোপিয়ান গাইডলাইন রিকমেন্ডেশন। যদি আমরা অ্যাজ সুন এজ পসিবল প্রাইমারি পিসি অপশন যদি আমরা অ্যাভেল করতে পারি, আমরা প্রাইমারি পিসিকে এনকারেজ করি। কিন্তু আমাদের রিয়ালিটি হচ্ছে বাংলাদেশে মোস্ট অফ দ্য টাইমে আমরা কিন্তু প্রাইমারি পিসি কেবল সেন্টারে যেতে পারি না। তাই আমাদের একটা বাই ডিফল্ট একটা রিকমেন্ডেশন থাকে, যদি 10 মিনিটের মধ্যে আমি সিদ্ধান্ত নিতে পারি যে আমি 90% মধ্যে আমি পিসিআই কেবল সেন্টারে যেতে পারছি না, তাহলে অ্যাজ সুন এজ পসিবল তাকে থ্রম্বোলাইটিক্স দিয়ে দাও এবং তার সাথে ডিএপিটি দিয়ে পেশেন্ট যদি হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে তাদেরকে ওখানে ম্যানেজ করে পরে তারা সুইটেবল আমাদের অ্যাডভান্স সেন্টারে পাঠাতে হবে। এবং তারা দেওয়ার পর যদি হিমোডাইনামিক একটু কম্প্রোমাইজ হয়, তাহলে তারা চান্স না নিয়ে আমাদের একটু অ্যাডভান্স সেন্টারে পাঠায়, আমরা ফার্মাকো ইনভেসিভ আমরা তাদেরকে রিকমেন্ড করি। এবং ডিএপিটি আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, ইকোস্প্রিনের সাথে সাথে আমরা ক্লোপিডেগ্রুল দেই। যখনই আমরা পিসিআই প্রসিডিউরে যাই, পেশেন্ট যদি ক্যাপাবল থাকে, ইকোস্প্রিনের সাথে আমরা ট্রিকাগ্রাল অথবা প্রসিডিউরাল আমরা অ্যানাটমি বুঝে আমরা রিকমেন্ড করি। এটা হচ্ছে আমাদের এখন ডুয়াল এখানকার অ্যান্টিপ্লেটলেট থেরাপি। টাইপ। যেহেতু এসটিএমআই, তাকে আমরা ডিএপিটি আমরা অবশ্যই রিকমেন্ড করি, স্ট্রংলি রিকমেন্ড করি। এখন কথা হলো যে আমরা যদি শুধু লিটিক্স দিতাম আর তাকে না পাঠাতাম, তাহলে কিন্তু আউটকামটা এরকম কম্পারেবল না। কারণ সেই ক্ষেত্রে লিটিক্সের পরে রিইনফার্কশন হয়। রেড লাইনটা হচ্ছে শুধুমাত্র লিটিক্স, ফার্মাকো ইনভেসিভটা হচ্ছে যে লিটিক্স দেওয়ার পরে সাবসিকুয়েন্টলি পাঠানো উচিত হায়ার কেয়ার সেন্টারে, যেখানে অ্যানজিওগ্রাম করে স্টেন্টিং করলে রোগীর আউটকামটা বেটার হবে। যদি আমরা দেখি এখন বর্তমানে স্টাডিগুলো, যে রিকমেন্ডেশন আসছে হাবিজ ভাই, এখন যেটা আসছে যে লাইটিক্স দেওয়ার পরে তাকে অবশ্যই 2 থেকে 24 ঘন্টার মধ্যে মানে নেক্সট সেন্টারে যদি সে পাঠাতে পারে, তাহলে তার জন্য সবচেয়ে ভালো হয়। রাইট। এবং যদি হয়, তাহলে আমি এই ফার্মাকো ইনভেসিভ আর যদি প্রাইমারি পিসিআই, ঢাকায় যদি কারোর স্টেমি হয়, সে যদি ঢাকার কোনো মেজর হসপিটালে যায় যেখানে ক্যাথ ল্যাব অ্যাক্সেস আছে এবং উইদিন 90 মিনিটসের ভিতরে তার আর্টারি ওপেন করে, তার যে ফলাফল আর আমার সিলেট থেকে বা ঢাকার বাইরের থেকে যদি কেউ লিটিক্স দিয়ে তারপরে ঢাকায় আসে ফার্মাকো ইনভেসিভ, তারপরে তার ক্যাথ করা হয়, তারপরে তার স্টেন্টিং করা হয়, এই দুই স্ট্র্যাটেজিতে এটা একেবারেই সেম আউটকাম। সুতরাং আমাদের এই সিস্টেম অফ কেয়ারটা দাঁড় করানো উচিত। আর আমি এখানে বলবো, এটা শফিকও কমেন্ট করতে পারো, আজমও কমেন্ট করতে পারো, যে লিটিক্স যেটা অ্যাভেলেবল বাংলাদেশে তাদের দাম কত। কারণ শফিকরে বলতেছে এই কারণে যে স্ট্রোকেও তো আমরা লিটিক্স দিই, আর এসটি এলিভেশন এমআইতে আমরা যে লিটিক্স গুলো বাংলাদেশে দিই, আমার মনে হয় সবগুলোই অ্যাভেলেবল এখন বাংলাদেশে। আজম, তোমার কোনো কমেন্ট আছে কোনটা বেশি অ্যাভেলেবল, কোনটার দাম কম? তোমাদের এক্সপেরিয়েন্স কি? না, আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে ওয়াইডলি অ্যাভেলেবল হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ, মানে ফিব্রিন নন স্পেসিফিক লাইটিক্স। মানে এটা 4 থেকে 4,500 টাকার মধ্যে বাংলাদেশের সকল জায়গায় পাওয়া যায়। আর মোস্ট যেটা ভালো বলতে বলছে প্যাটেন্সি ভেরি হাই, ট্যানিকটি প্লেস আমাদের এখানে কোম্পানি ভেদে 35,000 থেকে 60,000 টাকার মধ্যে পড়ে দাম। তো এখন তবে এই যে ট্যানিকটি প্লেসটা ঢাকায় মোটামুটি মেজর সেন্টারগুলোর কাছাকাছি সব জায়গায় পাওয়া যায়, একটু নন বিজি সেন্টারগুলোতে খুব কম পাওয়া যায় আশেপাশে। ঢাকার বাইরেও ইদানিং পাওয়া যাচ্ছে, যেই সেন্টারগুলোতে প্রাইমারি পিসিআই হয় বা সম্ভাবনার সুযোগ আছে। মোস্টলি আমাদের দেশে এখনো বেশি ইউজ হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ।
এবং নিউরোলজিতে ওরা ওরা মোস্টলি কি ইউজ করে আমার মনে হয় শফিক ভাই এটা ভালো বলতে পারবে। শফিক ভাই আছে? ধন্যবাদ। হ্যাঁ, 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 অসংখ্য ধন্যবাদ আমাকে এই এই প্ল্যানেট প্ল্যাটফর্মে যোগ করার জন্য। আমাদের আসলে স্ট্রেপ্টোকাইনেস আমরা রেকমেন্ড করি না, আমরা আসলে অ্যালটেপ্লেস ইউজ করি। টেনাক্টিপ্লেস ইউজ করা হয়, কিন্তু টেনাক্টিপ্লেস আমাদের দেশে ওই অর্থে ইজিলি অ্যাভেলেবল না। নাম্বার 2 হচ্ছে কস্ট। অ্যালটেপ্লেস মনে হয় অ্যারাউন্ড 50,000 টাকা দাম, রাইট। যেটা ইম্পোর্টেড ওয়ান। আর আমি যতদূর জেনেছি দেশি 2টা কোম্পানি এটা মার্কেটাইজ করার চেষ্টা করছে, ওরা আসলে আসলে দাম অনেক কমে যাবে। ওরা অ্যালটেপ্লেস এবং টেনাক্টিপ্লেস এই দুইটাই আসলে চেষ্টা করছে। আমি এখনো নিশ্চিত না ওরা কবে নিয়ে আসবে বাংলাদেশে। একই নাম শুনলাম। Thank you, Shafiq. অ্যালটেপ্লেস 50,000 আসলে অনেক দাম। Right. So I think we need to emphasize on this. Ramesh, Professor Ramesh Degubati just joined, and I'm going to ask him that, we talk about this delivering care everywhere, and we don't want anybody to be untreated. বিনা চিকিৎসায় যেন কেউ মারা না যায়, সেটা যে লেভেলেই হোক। এখন যদি আমরা দেখি যে what level the primary access center. If the patient comes to a center where there is no possibility of cath lab or patient cannot have access to lytics, reperfusion incapable center, then reperfusion capable center, then reperfusion capable center higher level. Ramesh, you are working on this probably around the world. Ramesh Degubati is just the immediate past chair of International Committee of Society of Coronary Angiography Intervention. Ramesh, do you have any comment on this plan about ensuring care everywhere? Yeah, absolutely. Professor Hassan, thank you very much. And I see Professor Azam as well. Great to be part of your meeting. So first of all, let me congratulate efforts that you're all doing in trying to improve healthcare disparities and treat them in different parts of the Bangladesh as well as in the world. So, it's very interesting to see, even in West Virginia, where I live, there are reperfusion strategies that we adhere to, just because the PCI cannot be done in all the centers. So, in some centers, the PCI can be done like in our place, but in a place like rural part of West Virginia, there is no nearby hospital, so they go to the closest hospital and either get thrombolysis or even just get heparin. Okay, so I think it's number one: is it a PCI capable hospital or is it a reperfusion lytic capable hospital? So the door to balloon time should be less than 90 minutes, from symptom onset less than 120 minutes. And door to needle time should be less than 30 minutes in a lytic capable hospital. But if somebody is not capable of either of them, just at least administer aspirin, clopidogrel, and even if you can give heparin or enoxaparin, and send the patient to a closest hospital where they can be given lytics. So in one of the interesting paper that I saw is that in Pakistan, that they have these mobile labs set up in the most busiest traffic intersections, and where if patients develop some chest pain, they can just go to this mobile lab and get a lytic in that place. Yep. So those are the different options, but Ramesh, we need to have a sort of system of care. And I apologize to you because we are talking in Bangla and English together. So No bear worries, with I can us. understand. Yes. Hafiz, So can I make a comment? yeah, sure, Rafiq bhai. I mean, it's a wonderful discussion. Streptokinase, if you look at the price, 4,000 Bangladeshi taka, anybody in Bangladesh today can afford it. And forget about a rural place. Even in Dhaka, if you are in some place in Dhaka, it may take you 2-3 hours to reach that place. So I think one of the strategies should be that, yes, if you can afford the other lytics, fine. If not, then streptokinase should be popularized and people should be trained how to give it.
because there is degree of nervousness using it. Thank you. And Ravi bhai, very good comment. The one strategy, as you suggested, that because it is a little bit inferior in a way that patency rate is lower than tenecteplase, for example. However, if we have a system of care in place and the patient cannot afford, rather than not giving, it is better to give the streptokinase. Azam, do you have any comment on that? Yes, absolutely, I agree with you. But I must appreciate Dr. Rafi Kamal's sir's recommendation because, you know, streptokinase is most widely used in Bangladesh. Almost all district hospital and even also Upazila hospital doctors are used to practice it. So we should encourage it and because most of our patients not comfortable or afford the tenecteplase price actually. So first we encourage it to practice it at least streptokinase. I'm sure over a few years people will much more accustomed with this system. Then they will encourage to go for the tenecteplase as well as primary PSA. But by default, we should encourage right now at least pharmacoinvasive therapy by giving streptokinase. Just a small training or a small orientation is needed for our Upazila level hospital doctors. I think that's fine for the next level. And I have another request to the pharmaceutical companies and also request to the policymaker and government level that we can request for, in COVID time, US government subsidized to help development of vaccine. Similarly, in Bangladesh, maybe we can subsidize the tenecteplase for the companies who make, or TNK, those who make it. Something to think about so that everybody can have access to a better medication. Something to think about and try something to reduce the cost. You'll be happy to know that I discussed with Dr. Jagat Narula, World Heart Federation President-elect. He's thinking about that if we can have some arrangement so that at least we get some aid, about 1,000 vials, so that we can use this under a network and accountability in the healthcare. So let me tell you another patient, 48-year-old. By the way, Azam Bar Shafiq, who makes the tenecteplase, TNK, or alteplase in Bangladesh and streptokinase? How many companies? Is it a monopoly? No, right now in Bangladesh, tenecteplase manufactured 2 companies right now, and some other company are in pipeline. Number 1 is healthcare. Number 2 is Radiant Pharmaceuticals are producing their product, tenecteplase, and healthcare tenecteplase price 45 to 49,000, and Radiant tenecteplase price about 60,000. We are using tenecteplase only. I am not using alteplase. I think Dr. Shafiq can tell you more precisely about the alteplase. আমার মনে হয় আজম ভাই যেটা বলেছেন the product the Radiant and Healthcare is providing, maybe that is imported one. Is this their manufactured one or imported one? Our Radiant program is supported by Beacon Pharmaceuticals today, but I don't know whether do they make any lytics? Do you? Anybody from Beacon, or they are not here? আমি যেটা Yeah. জেনেছি মনে হয় Yes, sir. instead Sir, of- actually, Beacon Pharmaceuticals is first time introduced in streptokinase in Bangladesh market, but we have a 5-lane in tenecteplase already. yeah. Oh, so I did আর not know দুইটা that. কোম্পানি So হয়তো পাইপলাইনে আছে আমি Yes, যতদূর sir. জানি। Beacon Pharmaceuticals started streptokinase first time in Bangladesh. Yes, exactly. This Wow. Iptase, the brand name is Congratulations. Iptase. I did not know that. Yes, sir, we have. So let me go to a second case, and please wait, because we have a couple of neurology cases that are challenging, and we'll sort it out. 48-year-old, this is another coronary case, but very sad. Someone I know asked me to look at this EKG.
But EKG, if it is not ST elevation, does not mean the patient is not in trouble, because this is a non-specific STs. And then patient had chest pain, had risk factors, patient was in Rangpur, and we are trying to sort out. But at that time, the system of care we did not develop. This is almost 3 years ago now. Patient was started on aspirin, enoxaparin. Family is wondering about what to do. We have no point of care troponin yet. And this EKG, Ramesh or Azam, any comment about this EKG? Yeah, I mean, there is obviously T-wave inversions, biphasic and lateral leads, and there's some questionable hyperacute T-waves in the V3, V4, you know, so Yep. we be careful about that, whether it is truly MI or not. So in this situation, we don't give lytics because there is no data on the patients where there is no ST elevation, and actually can be harmful. So the experts from here or from Bangladesh or from around the world who can connect to the local doctor and give advice what to do, and we advised to transfer. Patient deteriorated rapidly, but I point out one thing. We wasted 12 hours because of the logistic challenges. The patient could afford, family could afford, but আমরা তাদেরকে somehow local ডাক্তার এটাকে realize করেন নাই যে this is a big problem and did not advise. When we came into the picture, it was too late. Patient had cardiac arrest and died. So we have this challenge that we need, the patient did get the access to the healthcare, but there was no system of care. Therefore, we could not channelize this patient for a higher care center. So it is very important that we have a system of care in place. This is publication from Circulation outlined by Dr. Narula and Dr. Chandrasekhar. And Ramesh and I, we are in the writing committee and of the World Heart Federation, that we want to promote this kind of concept that we recognize these symptoms, find out who is at high risk, advise the local doctors by internet, by app, and then triage the patients in a way that we can provide the standard of care in a timely fashion. And we should give aspirin, as Professor Azam pointed out, that we should give. These are all available in Bangladesh, even in the remote area. তাই না? আমরা জানি যে বাংলাদেশে Plavix available, Prasugrel, even Ticagrel are available. So Hafiz, can I make a comment? yeah, Rafiq bhai. I think this is what happened to this patient. She had all the criteria to be ignored even in this country. She was female, she was only 48, and maybe her pain was not that typical. So everybody said, well, it's nothing. I think these are the group of patients that we always miss MI. I mean, it has happened in this country also in my practice. So we have I to have be one careful. comment, Rafiq bhai. What you just said, I hope everybody heard it right. What Rafiq bhai said, I'm just repeating him. This patient had everything to ignore. She's female, symptoms are ignored, institution of care is delayed. Even in the US, we are very careful now about this group of patients. Thank you, Rafiq bhai. This was a huge point that you outlined. So before I go to the neurology world, can I ask the faculty any comment on these two patients? No, but I think most important thing is that it was highlighted that we need to educate, especially women and elderly people. They do not come with the typical signs of angina or MI. So I think even the earliest possible symptoms good. We keep seeing this all the time. People ignore and the heart, and they think it is probably the spicy food they ate the night before or something else, which I think can be dealt with educating the community through whatever you're doing right now, Dr. San and Dr. Azam and everyone through television programs and recognizing the symptoms.
Excellent. And we have the tools Yeah. now. We can do EKGs. We have the Bluetooth technology that can be uploaded, and anyone in major centers in Bangladesh like Khulna, Dhaka, Chittagong can read that EKG. Us, we owe a lot to our country, and we can read this 10,000 miles apart and then communicate with you locally and say that this EKG is abnormal. What is the point of care troponin? How we can risk stratify this patient and deliver the care. That is very important. And same problem I see in the cerebrovascular disease, particularly stroke. Let me give you this example. 65-year-old female with hypertension, diabetes, hypertension, speech disorder, and right-sided hemiparesis. Pulse irregular, vitals okay, and this was the EKG strip that came to us. Rafiq bhai, this EKG looks like AFib, right? Yeah, it looks like atrial fibrillation. Yeah. Right. Sure, this is AFib. So now the question is, Shafiq, the patient's CT was done because it was in a district town. They could do a non-contrast CT, and I don't see any bleed. The question is, how do we triage this patient by initiating the treatment and then subsequent care? থ্যাংক ইউ হাবিব ভাই। এটা হচ্ছে আমাদের দেশে আমরা যেটা ফিল করি, আমরা আসলে স্ট্রোক প্রোটোকল ওইভাবে এখনো দেওয়া হয়নি। একটা রোগী যদি রিমোট এরিয়ায় থাকে সে তার কাছের হসপিটালে যাবে, সিটি স্ক্যানে এক্সপ্রেস হয়ে গেলে হেমোরেজ নেই, সে তখন যদি ক্যাথল্যাব ফ্যাসিলিটি যেখানে নেই সে আসলে থ্রম্বোলাইসিস এটাতে যেতে পারে, যদি এটা সারা বাংলাদেশে অ্যাভেলেবল হয়। এটা আসলে এখন অ্যাভেলেবল হয়নি। আর যদি ঢাকা শহরে বা মেইন যে জায়গাগুলো থাকে সেই জায়গায় আমাদের আসলে যে রোগীগুলো স্পোরাডিক্যালি আছে, আমি ডিউটিতে আছি বা আমি চেম্বারে আছি, এরকম রোগী আসলে আমরা আসলে সিটি স্ক্যান বা এমআরআই করে ক্যাথল্যাবে নিয়ে যাই। কিন্তু ঢাকার বাইরে হইলে ওরা আসলে নিয়ারেস্ট সেন্টারে যাবে। ডাক্তার সাহেবরা যদি ফিল করেন যে এটা ইসলামিক স্ট্রোক, তাহলে নিয়ারেস্ট মেডিকেল কলেজগুলো পাঠায় দেয়। এখন ঢাকার বাইরে ট্রাফিক সিস্টেম আসলে 2 ঘন্টার ভিতরে কিন্তু ওরা মেডিকেল কলেজে যেতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য মেডিকেল কলেজে আসলে লাইটিক থেরাপিটাই অ্যাভেলেবল, ইন্টারভেনশনাল ফ্যাসিলিটি আসলে অ্যাভেলেবল না। তো ওরা আসলে সিটি স্ক্যান হয়ে যখন এক্সপ্লোড হয়ে গেলে হেমোরেজ না, তখন আসলে স্টেমের অ্যান্টিপ্লেটলেট নিয়ে নিয়ারেস্ট মেডিকেল কলেজে যাবে ফর ফার্দার ট্রিটমেন্ট। আমরা এই ব্যাপারে আমরা চিন্তা করতেছি, অনেকদিন থেকে কাজ করতেছি, কিন্তু স্ট্রোকের ওইরকম কোনো সেট আপ স্টিল ওয়্যার অন দ্য ওয়ে টু ডেভেলপ। So I don't know whether Mominujjaman Bhai is here or not. We have talked a lot, Professor Mominujjaman Bhai, and also with Din Mohammad Bhai. We can, like, we have learned quite a bit in acute MI care. Maybe we can share that experience with the neurologist and the neurosurgeons about further enhance the care in terms of how we manage a stroke, because we need to make sure that symptoms are suggestive of ischemic stroke, hemorrhagic stroke, and then do a CT non-contrast, figure out that there is no bleed, and then we can institute the care. But as Rafiq Bhai pointed out, for the heart attack symptoms, it is also important to recognize the symptoms of stroke. Sometimes it is ignored, and the diagnosis is delayed, and patient may present with devastating, disabling stroke. Anyone to comment on this? Hafiz, আমি can I say something? Yeah, of course. Just like MI, vague chest discomfort, this patient was very clear cut because there is weakness, but some of these patients come early stroke with confusion, transient symptom.
And that's the group that if gets ignored, it can progress into fulminant stroke. The other part is that interventional neuroradiology, I think we are still quite a bit away. Again, we have to, as a nation, we have to decide that pharmacologic management, thrombolytics, who to give safely. That is something that will save a lot of patients. Thank you. So while we are on there, can you make some comment about in AFib patient, this patient had a stroke, and we can check the CHA2DS2-VASc, and long term, how will you assess the risk with the CHA2DS2-VASc or just simply CHA2DS2 score, and then guide the patient for use of anticoagulation? Well, if you find AFib and has a stroke, there is no question that you have to anticoagulate lifelong. I mean, that's a no-brainer. The question would be AFib without stroke, then we can use the CHA2DS2-VASc score. And if it is over two or over, they should be anticoagulated long term. And as everybody can see, the higher the CHA2DS2-VASc score, the higher is the cumulative incidence of stroke. So it is very concerning thing, and we need to think about how we can assess this, because implications of stroke, particularly large stroke, there is implications in terms of death, cardiovascular death. Although we need to be careful about it, comes with the little price of bleeding, but conventional Coumadin versus the newer anticoagulant, the DOACs have much less side effects of bleeding. Any comment on the DOACs and the bleeding and overall benefit? Not sure whether the cost is a problem in Bangladesh. Even in the United States, the out-of-pocket expenditure for the patients for DOACs is quite challenging. But that said, comparatively compared to vitamin K antagonists such as warfarin or coumarin, DOACs have shown to be better in terms of risk of bleeding is lower, and at the same time efficacy is similar or superior to warfarin in reducing the strokes. In this figure, I meant VKA means vitamin K antagonist, which is Coumadin basically, and comparing with the DOAC. And we have now several newer or novel oral anticoagulant. Anyone, Shafiq or Azam, how many different DOACs are available in Bangladesh? Hafiz, can I make a comment quickly? Yeah, sure. It's interesting that I practice in Pennsylvania now. I see a lot of patients who cannot afford DOAC. Copay is like $200, $300, up to $500 a month. In Bangladesh, it will be reversed. Testing for Coumadin will be more expensive. So the DOAC in Bangladesh will be actually very cheap to use. Absolutely. That's a very good point. Yeah. Very good. 100% agreed. Actually, it is much more cheaper than any other country like US or UK. So we are really happy to have this drug in very cheap way. So we recommend our patient DOAC without any hesitation. Maybe I can make a provocative comment. Other than mechanical heart valves, if you need anticoagulant, forget about Coumadin. Just use the DOAC, right? Can I? Yes, we are practicing. So I'm sorry to. I just was going through an article. The couple of scenarios where you cannot use DOAC. And I think those are mainly DVT patient. Yes. Of course, the mechanical valve, even though there is some data on aortic valve that maybe rivaroxaban has some benefit, right? And the other question would be catheter-induced thrombosis, event thrombosis, but not for the stroke. Bioprosthetic valve, we can still probably use DOAC. I mean, we are allowing that happening. Yes. One thing for sure that I forgot to mention about atrial fibrillation and mitral valve disease, particularly severe mitral stenosis
moderate mitral stenosis in those patients, and although rare hypertrophic cardiomyopathy, these patients, you don't need the CHADVASC. These patients are really high risk for stroke. You need to use anticoagulation for those patients with AFib for primary prevention of stroke. That means they don't have a stroke, but you still need to prevent it, primary prevention, or they had a stroke, so the chances of secondary stroke is even higher, and there is a substantial decrease in stroke in those patients when you use the anticoagulation. And these are very important concept, because in Bangladesh আমি সবসময় দেখি যে হার্ট অ্যাটাক আবার হার্টে স্ট্রোক করছে. These are wrong. Heart attack, brain attack, or stroke. Stroke is absolutely related to the vascular problem in the brain. And that needs to be clarified, and we need to be aware about the symptoms, recognize the symptoms, and make sure that we understand the stroke symptoms and then triage them as we do for the heart attack, so that the care is provided. Disabling stroke can be devastating for a family in terms of income loss, patient going and becoming a burden, disrupt the whole family infrastructure. So it is very important to recognize these stroke symptoms and make sure that we have a care plan. So I don't know, Shafiq, what is our current status in terms of triaging the stroke patients from around the country? ওয়েল জেনারেল ইমার্জেন্সি সেট আপ যে আমাদের আছে, এর বাইরে আসলে ওই রকম স্ট্রোক বেস প্রোটোকল ন্যাশন ওয়াইড আসলে তৈরি হয়নি। এটা স্পোরাডিক। যেমন আমি যেই ঢাকা মেডিকেলে আছি, এইখানে আমাদের ইসকেমিক রোগ, হেমোরেজিক রোগ আছে। এতে ইসকেমিক গুলো নিউরোলজিতে যায় বা মেডিসিনে যায়, হেমোরেজিক গুলো আমাদের কাছে আসে। এটা আসলে যে জিনিসটা আছে, যেটা আপনারা যতদূর অ্যাডভান্স হয়ে গেছে, যেন আজকে প্রোগ্রামে এসে আমার খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কনসেপ্ট গুলো কিভাবে নিতে পারি। সবার ভিতরে যে প্রচার করা, পাবলিক অ্যাওয়ারনেস, এটা মিডিয়া ব্যক্তিত্ব হোক, পলিটিক্যাল ব্যক্তিত্ব হোক বা সোশ্যাল ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব হোক, এটা আসলে সবাইকে বুঝাইতে সক্ষম না হলে আমরা আসলে এই গেম চেঞ্জ করতে পারবো না। এটা স্ট্রোকে যদি আসলে সে যে হসপিটালে তাকে এক্সট্রা কেয়ার দিতে হবে, একটা স্ট্রোক অ্যালার্ম তৈরি করে তাকে সিটি স্ক্যান হয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্যাথল্যাব হোক, সার্জারি হোক নিয়ে যেতে হবে। এটা আসলে একটা সিস্টেমের মাধ্যমে আমরা আনতে পারি না। যেমন আমরা মাঝে মাঝে একই স্ট্রোককে যে আমরা চিকিৎসা করি, হাতে গোনা হয়তো কয়েকটাই করেছি, 10-15টা হবে হয়তো অ্যাকিউট স্ট্রোক থ্রম্বেক্টমি। এটা আসলে আমাদের প্র্যাকটিসের সময় রোগীটা এসেছে, আমরা করে দিচ্ছি, রোগী ভালো হয়ে গেছে। ঠিক উল্টা চিত্রই বেশি। অনেক অ্যাফোর্ডেবল রোগী যারা ঢাকার বাইরে আছে, ওরা আসলে সুযোগগুলো নিতে পারে নাই। এখন আই রাদার রিকোয়েস্ট, আপনারা যারা আছেন এক্সপার্ট, যারা দেশকে আসলে ফিল করেন, আপনাদের গাইডলাইন পরামর্শ নিয়ে যদি আমরা আগাইতে পারি, অ্যাটলিস্ট উই ক্যান স্টার্ট ফ্রম সামওয়্যার। শফিক যেটা বললো, আমি আপনাদেরকে বলি যে স্ট্রোকের যদি ইসকেমিক স্ট্রোক হয় লার্জ, এবং আপনি আমাদের এই স্লাইডে যদি দেখেন মেকানিক্যাল থ্রম্বেক্টমি, এন্ডোভাস্কুলার থেরাপি, এটা is getting more and more popular and effective, but the challenge is the logistics. আমরা কি স্বপ্ন দেখতে পারি না যে বাংলাদেশেও একসময় এন্ডোভাস্কুলার থেরাপি যদি ইনস্টিটিউট করা যায়, we may see a big benefit, but we have a long way to go in terms of public awareness, access to healthcare, system of care, and then make sure that we can bring these patients to the higher centers and then institute the therapy to avoid a disabling stroke. Azam, any comment? আমি একটু বলবো কিনা ভাই? হ্যাঁ, বলুন। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আমরা আপনি করেন। হ্যালো, কি বললাম? আপনি বলেন। আমাদের দেশে Please. যেহেতু আসলে হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম নেই ওইভাবে, স্ট্রোক ইন্টারভেনশনে আসতে আসলে প্রথমে কস্টটা আসলে জুড়ে যায়। কস্টটা এতই বেশি
সেই ক্ষেত্রে আসলে পাবলিক সাবসিডি বা এরকম কিছু না থাকলে এটা পপুলার করা একটু ডিলে হয়ে যাবে, যেহেতু আজম, আমাদের হেলথ ইন্স্যুরেন্স নেই। না, আজম okay, ভাই, fine. Actually, thank you. Actually, Dr. Rudra Hassan bhai, we are not far away. Actually, I'm sure we will be achieve our goal in near future because our concerned ministry and our concerned people, actually the key opinion leaders in Bangladesh, are actively working on it, and they're thinking vigorously actually how to improve our healthcare. And so if you, I give you some examples, suppose, and there's some city and regional district or suppose divisional headquarter already started stroke unit. So I'm sure in, because every starting will take some times, 3 to 4 or 5 years, but once you used to practice it, then that will grow very fast way. So I think next couple of years we will grow more, so we hope so. so But we আজম, need থ্যাংক ইউ। আমি actually কালকে বলো, more interaction, more connectivity. এবং We দেখো ঠিক need more এখানেও কিন্তু connectivity, more. যেমন আমি তোমাকে বলি যে আমাদের কালকে রাত্রে আসছে এক রোগী, তার ব্লাড প্রেশার আনকন্ট্রোলড, অনলি থিং ইজ লাইক স্পিচে প্রবলেম এবং ফেসিয়াল ড্রুপ। তার কিন্তু এটা সিমটম ছিল 6 ঘন্টার উপরে। তো আমরা কিন্তু তাকে লিটিক্স দিই নাই, ডুয়াল অ্যান্টিপ্লেটলেট স্টার্ট করে ব্লাড প্রেশার কন্ট্রোল রাখা হয়েছে। আজকে সে তার স্পিচ মাচ বেটার। আমাদের নিউরোলজিস্ট তাকে বলছে যে হেপারিন দিতে পারো, কারণ প্রবাবলি ক্লিনিক্যালি স্মল area of stroke, not large. Large stroke means with anticoagulation there is a risk of hemorrhagic transformation. So it is a combined work between multidisciplinary approach, in terms of cardiologist and the neurologist and also the intensivist or ICU care physicians. If there is a AFib or not, and sometimes we need to figure out cryptogenic stroke or what is the underlying issue. Rarely we see, PFO, whether we need to close the PFO, all these things to come up, to think about. But the main thing is that we need to triage the patient right way and start the treatment, whatever needed, and make sure that patient is in the window of lytics, then we can give lytics. We need to have adequate knowledge, logistics, and also backup of the experts. I think it is critical. A local physician, it is even in America, একজন লোকাল ডাক্তারের পক্ষে এই ধরনের একটা ডিসিশন নেওয়া কিন্তু খুব টাফ, যদি তাকে বিশেষজ্ঞ ডাক্তাররা যদি তাকে সহায়তা না দেয়। তো আমরা কিন্তু এটা অ্যাপের মাধ্যমে এটাকে পপুলারাইজ করতে পারি, এবং এই ফ্যামিলির জন্য, লোকাল ডাক্তারের জন্য আমরা কিছুটা হলেও আস্থা দিতে পারি এবং একটা সিস্টেম অফ কেয়ারে আনতে পারি। তো আমি এটা বলবো যে কিছু কিছু স্ট্রোক আছে আবার মিমিক হতে পারে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে যে হাইপোগ্লাইসিমিয়া কিনা, কিংবা এপিলেপসি কিনা, বা এনকেফালোপ্যাথি বা অন্য কিছু কিনা। এবং আমি সেইটার জন্য বলি যে ওটাও আমাদের রিকগনাইজ করতে হবে, এবং সেটার জন্যই আমি একটা ছোট্ট কেস দিয়ে, আমি এটা শফিক খুবই ইন্টারেস্টেড হবা এই কেসটা দেখলে। সেটা তো যে আমি বললাম যে মেটাবলিক কারণেও স্ট্রোকের মতো সিমটম হইতে পারে, বা ইনফেকশন বা অন্য কারণে, কিন্তু আমাদের এই রোগী ছিল কুষ্টিয়ার রোগী, 82-year-old, মেকানিক্যাল ফল, কনফিউশন, ডিফিকাল্ট অফ স্পিচ, তারপরে প্রোগ্রেসিভলি ওয়ার্স। তো এটা আমার ক্রেডিট না, আমার ওয়াইফ নিউরোলজিস্ট, ও ইনভলভ ছিল, বললো যে রোগীকে একটা সিটি স্ক্যান করাইতে, এবং কুষ্টিয়াতে সিটি স্ক্যান হয়, এবং সিটি স্ক্যান করে দেখা গেল যে এটা হচ্ছে সাবডিউরাল হেমাটোমা, এবং আমরা কিন্তু রোগীকে ট্রান্সফার করে ঢাকায় এনে তাকে আমরা করছি, এবং সে ইমপ্রুভ করছে। এটা নিয়ে তোমার কি কমেন্ট, শফিক? আমি আসলে
আমার সমস্ত আগ্রহ আসলে আপনি গ্লোবালি দুনিয়াটাকে যে ছোট করে ফেলছেন অ্যাপস এর মাধ্যমে, আমি খালি চাচ্ছি বা চিন্তা করতেছি এটা কিভাবে আমাদের ফিল্ডে কাজে লাগাবো আর কি, যে আপনি কার্ডিওলজিস্ট হয়ে যে ছোটখাটো এই বিষয়ে করছেন, Right. এটা একটা শফিক ভাই অসাধারণ উদ্যোগ। আপনাকে এটা বলি, একটু- শফিক হ্যাঁ, ভাই আপনাকে একটু বলি, আপনার পাশের রুমে মিনহাজ বসে, মিনহাজ অ্যাক্টিভলি ইনভলভ এই প্রোগ্রামের সাথে। হুম, খালি হুম, মিনহাজের সাথে কফি খাওয়ার সময় খালি একটু আলাপ করলে হবে, হি উইল হেল্প ইউ এভরিথিং। এই অ্যাপটা কিভাবে ইউজ থ্যাংক ইউ, করবেন, থ্যাংক অ্যাপে ইউ। আপনি কিভাবে ইনভলভ হবেন, আপনি কিভাবে কন্ট্রিবিউট করবেন, আপনার যারা ফেলো আছে তারা কিভাবে কন্ট্রিবিউট করবে। আমার মনে হয় আগামীকালই আপনি চা খাবেন মিনাজের সাথে, আমি বলে দিব। এবং আপনি অ্যাক্টিভলি ইনভলভ হলে, কারণ বিকজ আমরা চাচ্ছি মোর ডোমেন শুড বি ইনভলভ। থ্যাংক যেমন ইউ। ধরেন আপনি যদি ইনভলভ হন, আমার হোল ঢাকা মেডিকেল কভার হবে। আপনার যারা ফলোয়ার আছে, ফ্যান ফলোয়ার আছে, সাপোজ চিটং আছে, রবি আছে, চিটং মেডিকেল কলেজ, আপনি এদেরকে মানে প্রত্যেকটা জায়গায় ইনভলভ করতে পারবেন। তো আমাদের মেইন টার্গেটই হচ্ছে দ্য মাচ মোর পিপল শুড বি ইনভলভ অ্যাকচুয়ালি। আসলে আমরা লিডাররা যদি ইনভলভ হই, তাহলে আমাদের যারা ফলোয়ার আছে তারা ইনভলভ হবে, দেন আমরা মাস পিপলের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। আমরা এখন আসলে মাস পিপল থেকে লিডারদের কাছে যাওয়ার চেয়ে আমরা লিডার এবং লিডার এবং কমিউনিটি লিডারকে ধরে তারপর আমরা গ্রাস রুটে যেতে চাচ্ছি। তো আমার মনে হয় টুগেদার উই স্ট্রং, আপনারা যদি সবাই আগে আসেন, ইউ ক্যান রিচ আউট এভরিওয়ান। Definitely. আপনি এবার একটু হাবিব কন্টিনিউ করেন ভাই, আপনার কেসটা সম্বন্ধে আমি একটু বলি, এক সেকেন্ড হাবিব। এই কেসটা আসলে এমন একটা রিওয়ার্ডিং, এই কেসটা যদি একদিন বা 2 দিন দেরি হইতো রোগীটা কিন্তু মারাও যেতে পারে। তো ইট ইজ নট ইসকেমিক স্ট্রোক, বাট ইম্প্যাক্ট ইজ সিমিলার। এরকম ইসকেমিক হোক বা হেমোরেজ হোক, আর্লিয়েস্ট টাইমে ডিটেকশন আসলে গেম চেঞ্জার। যেটা হয় হেঁটে বাড়ি যাবে, নাইলে either he will die or he will have a permanent morbidity. তুমি যেটা বললে এটা আমি খুবই ইম্পর্টেন্ট কথা, যে শুধু অ্যাক্সেস থাকলেই হবে না হেলথ কেয়ারে, একটা সিস্টেম অফ কেয়ার থাকতে হবে এবং টাইমলি কেয়ার দিতে হবে। ডিলেড কেয়ার সামটাইমস ক্যান বি এ বিগ প্রবলেম। থ্যাংক ইউ শফিক। আমি একটু রিকোয়েস্ট করব রফিক ভাই বা আমাদের রমেশ, ইউ হ্যাভ এনি কমেন্টস? বিকজ আই এম ভেরি হ্যাপি দ্যাট উই আর এবল টু কমপ্লিট দি প্রোগ্রাম লাইক almost within an hour. It is 11 o'clock in Bangladesh. And thanks everyone for staying in the program so late in the night. Thank you so much. Thank you. I just have one comment. I think these are the type of initiatives that are very important, and continuation of such webinars will help the word to be spread amongst all our cardiology and neurology and physicians. And also we probably have to reach out to the patients as well with some such similar programs, as a local cardiologist can take it on themselves and arrange small community meetings and wherever you can, and get in touch with the patients. Thank you. These initiatives will be successful if you all participate Yes. and take it, that it is our responsibility. And also it is very satisfying, actually very satisfying, that we see that the outcome gets better. আমাদের স্ট্রোক কেয়ার এরকম একটা ভাইব তুলতে হবে যে আপনি আই উইল বি উইথ ইউ, ওয়ার্কিং উইথ ইউ। Of course. শফিক। আজম, যদি তুমি তাহলে কনক্লুডিং রিমার্কস, রফিক ভাই আছেন নাকি? রফিক ভাই বোধহয় না, চলে গেছেন। কনক্লুডিং, আমি কনক্লুডিং রিমার্কস না হাফিজ ভাই। আমাদের মেইন যে মানে আওয়ার মেইন টার্গেট অ্যাকচুয়ালি একটু কানেক্টিভিটি ইমপ্রুভ করা, এবং প্রত্যেকের সাথে ইফ উই ইমপ্রুভ আওয়ার কানেক্টিভিটি, দেন আমরা কালেকটিভলি যদি ওয়ার্ক করি, দেন উই ক্যান অ্যাচিভ আওয়ার টার্গেট আর গোল। সো আমাদের এখন আওয়ার first priority should be given our key opinion leader, not only key opinion leader, our regional leader also should involve. Rightly said Ramesh, to suppose like district level or divisional headquarter people should involve more. Even if you look at Dr. Shafiq, he is very eminent person in neurosurgery, and he had an outstanding contribution to develop neurosurgery in Bangladesh, and he had a well connected to all the neurosurgeons of Bangladesh. So we should involve much more people so that we can reach out our all district level people also. So this is our main target. I hope everybody will join in this program. And actually, app-based program, initially it is
troublesome, cumbersome. Once you practice it, then I must say you love it. So thank you very much. Hope to see you again in near future for the future opportunity. So thank you all. Thank you for staying so late in the night. And Ramesh, thanks a lot. Looks like you are working. So I'm rounding too. So I'm going back to work and you go back to work. Ramesh is still here. Today you And, don't have any nice cash to left, see right? you. Yeah, I finished about 3 procedures in the morning. Yeah, I'm going to do my overnight non-STEMI now. Yeah. And Azam, you can go to sleep. No, I have to take Thank you. dinner. Good night.